মালয়েশিয়ার হাই কমিশনারের সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক। পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চায় সরকার। জানাবো অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণের সমর্থ হবে আশা আমির খসরুর। এদিকে বিএনপি ক্ষমতায় না এসেই ক্ষমতার মতো ভূমিকা পালন করছে বলছেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো সব খাতে দুর্নীতি রোধ প্রধান উপদেষ্টাকে নানা প্রশ্ন ও পরামর্শ শিক্ষার্থীদের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মালয়েশিয়ার হাই কমিশনারের সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক। মালয়েশিয়ার হাই কমিশনার হাসনাহ মোহাম্মদ হাশিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াত ইসলামের ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াত ইসলামের নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়। এই সময় তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি ক্ষমতায় না এসেই ক্ষমতার মতো ভূমিকা পালন করছে বলছেন জিএম কাদের। জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন, আমাদের দুর্ভাগ্য বিএনপি ক্ষমতায় না এসেই তাদের ভূমিকা ক্ষমতার মতো। বিএনপি নেতাকর্মীরা যে অবস্থা সৃষ্টি করছে তা সাধারণ মানুষ পছন্দ করছে না। আওয়ামী লীগ ও বিএনপি আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্র এখনো চলছে। জিএম কাদের বলেন, রংপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে বিএনপির মুখোমুখি অবস্থা রয়েছে। কেউ দখলবাজি শুরু করলে ছাত্ররা তার প্রতিবাদ করবে। শেষ পর্যন্ত জনগণ কার পক্ষে থাকবে তা এখনো নিশ্চিত নয়। জাতীয় ছাত্র সমাজকে আরো সংগঠিত হতে হবে, ছাত্র রাজনীতি করতে হবে সুশৃঙ্খল ভাবে। তিনি বলেন, বর্তমান দেশে বিশৃঙ্খলা চলছে, এটা চলতেই থাকলে জনগণ এই সরকারের উপর বিরক্ত হয়ে উঠবে। আবেগ ও জীবন দিয়ে দেশ রক্ষা করা যায়, কিন্তু দেশ চালানো যায় না। দেশ চালাতে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা দরকার হবে। এককভাবে ছাত্ররা দেশ রক্ষা করতে পেরেছে, কিন্তু এককভাবে ছাত্ররা দেশ চালাতে পারবে না। জাতীয় ছাত্র সমাজকে আরো সংগঠিত এবং আরো ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন জাপা চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ দেশে বৈষম্য সৃষ্টি করেছিল, তাদের শোষণ ও নির্যাতনের জন্যই তাদের পতন হয়েছে। কোনো রাজনৈতিক দলের আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতন হয়নি, সরকারের পতন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে। জিএম কাদের বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ কিছু চিন্তা করে না। আমরা এখনই নির্বাচনই চাই না, কারণ ভালো নির্বাচন আমরা অতীতে অনেক দেখেছি। ভালো নির্বাচনের পর ভালো সরকার হয় না, ভালো নির্বাচনের পরে ভালো সরকার দেখতে চাই, যাদের জনগণের কাছে জবাব দিতে থাকবে। তিনি বলেন, যারা ব্যক্তিগত দলীয় সম্পদ হিসেবে দেশকে ব্যবহার করবে না, সেই রকম সরকারের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সেজন্য বর্তমান সরকারকে আমরা সময় দিতেও রাজি আছি। ভালো নির্বাচনে নির্বাচিত সরকার বেশিরভাগ সময়ে স্বৈরাচার শাসক হয়েছিল, কিন্তু অনির্বাচিত সরকারগুলি অনেক বেশি গণতন্ত্র মনা ছিল। অনির্বাচিত সরকারগুলি জনগণের মতামতের বেশি গুরুত্ব দেয়। তাই অনির্বাচিত সরকারকে সংস্কারের জন্য সময় দিতে আমাদের কোনো আপত্তি নেই। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে আশা আমির খসরুর। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ও সমর্থন থাকার কথা উল্লেখ করে এই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে সমর্থন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এখন একটা অন্তর্বর্তী সরকার আছে, তার প্রতি জনগণের আস্থা আছে, আমাদেরও আস্থা ও সমর্থন আছে। আমরা আশাবাদী যে এই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে সমর্থন হবে, তাদের সার্বিক সহযোগিতা দেব। আমির খসরু বলেন, আজকে আমরা যাদের সঙ্গে বৈঠক করেছি তারা আমাদের আন্দোলনের সাথে, আমাদের সবার অনেক স্যাক্রিফাইস আছে। আমরা জেলে গিয়েছি, আমরা নির্যাতিত হয়েছে, সবাই আমরা সেই সম্পর্কের ধারা অব্যাহত রেখেছি। এজন্যই বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে প্রথম বৈঠকটি হয় গণতান্ত্রিক বাম ঐক্যের, যার নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক হারুন আল রশিদ খান। এরপর মিয়া মসুজ্জামানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ এবং সর্বশেষে ববি হাজের নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সঙ্গে বৈঠক হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর আমরা আবার নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করেছি। এই আলোচনার মধ্যে বাংলাদেশের যে স্বপ্ন তা নিয়ে আমরা আলোচনা করেছি। শেখ হাসিনা পলায়ন করার পর থেকে বাংলাদেশের মানুষের মনোজগতে যে নতুন ভাবনা, সে নতুন আকাঙ্ক্ষা, যে নতুন প্রত্যাশা সৃষ্টি হয়েছে, আমরা যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো আগামী নতুন বাংলাদেশ নির্মাণে কি করবে তা নিয়ে আলোচনা করেছি। বৈঠক প্রসঙ্গে তিনি আরো বলেন, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে কথা হয়েছে। ৩১ দফা সবাই মিলে করেছি, বাস্তবায়নে একই সঙ্গে করব। জাতীয় সরকার বাস্তবায়নে একসঙ্গে কাজ করব। মৌলিক সংস্কার শেষে নির্বাচনের প্রত্যাশা করি। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য মানুষ আন্দোলন করেছে, দেশ চলবে জনগণের কথায়। পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চায় সরকার। বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া অর্থ ফেরত আনতে দেশটির সহযোগিতা চেয়েছে সরকার।
স্বরাষ্ট্র উপদেষ্টা হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী বিপুল পরিমাণ অর্থ কানাডায় পাচার করে সেখানে আশ্রয় নিয়েছে। কানাডার হাই কমিশনার এই বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে জানান, অর্থ ফেরত আনার বিষয়টি চ্যালেঞ্জিং ও সময় সাপেক্ষ কিন্তু অসম্ভব নয়। এক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ আনুষ্ঠানিক প্রস্তাব ও চিঠি পাঠানোর অনুরোধ করেন তিনি। পুলিশ সংস্কার উপদেষ্টা কানাডার সহযোগিতা চাইলে হাই কমিশনার বলেন, পুলিশ প্রশিক্ষণে কানাডার সহযোগিতা বিষয়ক একটি প্রকল্প বাংলাদেশে চালু রয়েছে। এটিকে সম্প্রসারণের মাধ্যমে এ বিষয়ে কানাডা আরও বেশি ভূমিকা রাখতে পারে। হাই কমিশনার বাংলাদেশে আধুনিক কৃষি প্রযুক্তি হস্তান্তরে কানাডার অর্থায়নে কৃষি প্রযুক্তি কেন্দ্রীয় নির্মাণ প্রকল্প বাস্তবায়নে উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকের শুরুতে উপদেষ্টা হাই কমিশনারকে স্বাগত জানান। হাই কমিশনার কানাডা সহ বিদেশের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নিরাপত্তা নিয়ে বিদেশিদের আশঙ্কার কোনো কারণ নেই। আমরা তাদের জন্য পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করেছি। তিনি বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। এই পরিস্থিতি শীঘ্রই আরও সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবেন মর্মে উপদেষ্টা এ সময় আশাবাদ ব্যক্ত করেন। সাম্প্রতিক রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে হাই কমিশনার উদ্বেগ প্রকাশ করলে উপদেষ্টা জানান, আমরা রোহিঙ্গা পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তিনি বলেন, আমরা রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী মিয়ানমারের নাগরিক সহ সেখানে কাজ করা দেশি বিদেশি এনজি কর্মী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে থেকেও বাংলাদেশ অনেক বছর ধরে 1.2 মিলিয়ন রোহিঙ্গা উদ্বাস্তুর আশ্রয় ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছে। এখন সময় এসেছে বিশাল এই জনগোষ্ঠীকে নিজ দেশে প্রত্যাবর্ষণ ও অন্য দেশে পুনর্বাসন করা। উপদেষ্টা এই সময় কানাডায় কিছু রোহিঙ্গাকে পুনর্বাসনের অনুরোধ করেন। কথা হয় দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, কানাডা সহ বিদেশি নাগরিকদের নিরাপত্তা, রোহিঙ্গা পরিস্থিতি, পুলিশ সংস্কার, কৃষি খাতে সহযোগিতা, পাচার হওয়া অর্থ ফেরত সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সব খাতে দুর্নীতি রোধ প্রধান উপদেষ্টাকে নানা প্রশ্ন ও পরামর্শ শিক্ষার্থীদের। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় সভা যেন পরিণত হলো জবাবদিহি দেওয়া নেওয়ার অনুষ্ঠানে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলেন শিক্ষার্থীরা। উপদেষ্টারাও দিলেন তার জবাব। বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষাঙ্গনের সংস্কারের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, ছাত্র সংসদগুলো নির্বাচন আয়োজন, গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার, গণপিটুনিতে লোকজনকে হত্যা ও মারধরের মতো ঘটনা থামানো, ভারতের সঙ্গে পররাষ্ট্র নীতি কি হবে তা স্পষ্ট করা, ভারত সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, এরকম অনেক বিষয়ই চলে প্রশ্ন উত্তর। শিক্ষার্থীরা দেন তাদের পরামর্শ। কোনো বিশেষ বিষয়ে ধরে নয়, যে যার মতো বিষয়ে প্রশ্ন করেছেন, পরামর্শ দিয়েছেন। গতকাল রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভা হয়। স্বৈরাচারের পতন আন্দোলনের মাঠে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে এটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম আলাপ। এই সময় অনেকে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রধান উপদেষ্টাকেও একসময় কাঁদতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এমন 5 জন সমন্বয়কের সঙ্গে কথা বলেন এসব তথ্য জানা গেছে। দায়িত্বশীল সূত্র জানায়, মতবিনিময় অনুষ্ঠানে 90 জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও পরে এই সংখ্যা 150 ছাড়িয়ে যায়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ছিলেন, পাশাপাশি ব্র্যাক, নর্থ সাউথ, উত্তরা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 40 জন শিক্ষার্থী এতে অংশ নেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন সমকালকে বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিচার বহির্ভূত কোনো ঘটনা যেন না ঘটে সেদিকেও নজর রাখতে বলেছেন শিক্ষার্থীরা। দ্রুততম সময়ে গণহত্যায় জড়িতদের বিচারের ব্যবস্থা করা দরকার। আইন উপদেষ্টা আসিফ নজরুল এর সঙ্গে একমত পোষণ করেন এবং কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা তুলে ধরেন। আসিফ নজরুল বলেন, এমনভাবে কাজ করা হচ্ছে যেন বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরে আসে। বিচার প্রক্রিয়া কালক্ষেপণ হবে না আগের মতো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ার সংস্কারও চান শিক্ষার্থীরা। মেডিকেল, বুয়েট সহ যারা এসব বিষয়ে পড়েন এবং একসময় দেশ ছেড়ে একেবারে চলে যান, এই মেধা পাচারটা যেন না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। মেডিকেলে ভর্তির প্রশ্নপত্র প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা। শিক্ষার্থী আশরাফা খাতুন বলেন, যেহেতু আমরা শিক্ষার্থী, এর কারণে দেশের রাজনীতি ও আগামী জাতীয় নির্বাচন এসব বিষয় নিয়ে তেমন আলাপ হয়নি, কিন্তু সব দলমত, ধর্ম নির্বিশেষে মানুষ আমাদের সমাজে থাকবে, এটি বলেছেন শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান ইমো প্রশ্ন উত্তর পর্বে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু করতে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চান। জবাবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি রয়েছে। যেহেতু তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করা হবে। আন্দোলনে নিহতদের পরিবারের সম্মান দেওয়া নিয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, যাদের সন্তান শহীদ হয়েছে একটি ফাউন্ডেশনের মাধ্যমে তাদের সর্বোচ্চ সম্মান প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা যেন না মনে করতে পারেন যে সন্তান হারিয়েছেন, এমন একটি পরিবেশ তৈরি করতে চায় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজুল আলম সমকালকে বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মত বিনিময় হলো। আগামীতেও এই প্রক্রিয়া চলতে থাকবে। তিনি বলেন, শিক্ষা অঙ্গনের পরিবেশ, ছাত্র সংসদ নির্বাচন, মব জাস্টিস না করা, মাজার না ভাঙা সহ অনেক কথাই উঠে এসেছে। মূলত যেটা হলো, প্রধান উপদেষ্টার সঙ্গে আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের একটা যোগাযোগ তৈরি হলো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।